আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় এখনো পর্যন্ত নিহত 600 ইসরায়েলি সেনা। এরপর থাকছে জেরুজালেমে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ। এদিকে যুদ্ধবিরতির আলোচনায় প্রতিনিধি দল পাঠানো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে হামাস। জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতাকারীদের ফলাফল শোনার অপেক্ষায় হামাস। সর্বশেষ জানিয়ে দেব দুর্নীতিতে 6 লাভ ইউক্রেন, যুদ্ধের আবহে 3 গুণ আয় বাড়ল জেলেনস্কির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। গাজা এখনো পর্যন্ত নিহত 600 ইসরায়েলি সেনা। গাজায় ইসরায়েলি অভিযান শুরু হয়েছে প্রায় 6 মাস হতে চলল। এই সময়ের মধ্যে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে প্রায় 33,000 মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে 75,000-এর বেশি। আর এই সময়ের মধ্যে গাজায় ইসরায়েলি সেনা নিহত হয়েছে 600। গাজায় ইসরায়েলি অভিযান শুরু হয় গত বছরের 7 অক্টোবর। সেদিন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছিল। সেই হামলায় 1139 জন ইসরায়েলি নিহত হয়। সেই হামলার পরপরই ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচার আগ্রাসন শুরু করে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে সেনা নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, 7 অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার পর থেকে গাজায় এখনো পর্যন্ত 600 সেনা নিহত হয়েছে। আইডিএফ এর বিবৃতিতে বলা হয়েছে, গাজায় সর্বশেষ নিহত ইসরায়েলি সেনার নাম নাদাভ কোহেন। তার মৃত্যুর মধ্যে দিয়ে গাজায় ইসরায়েলি নিহত সেনার সংখ্যা 600 পূর্ণ হয়েছে। এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, অঞ্চলটিতে গত 7 অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন 32,782 জনে। এই সময়ের মধ্যে আইডিএফ এর হামলায় আহত হয়েছে আরও অন্তত 75,298 জন ফিলিস্তিনি। জেরুজালেমে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ। ইসরায়েলের জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গতকাল রোববার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। সামরিক বাহিনীতে নির্দিষ্ট সময়ের জন্য যোগদানের বাধ্যবাধকতা থেকে আল্ট অর্থোডক্স ইহুদি পুরুষের অব্যাহতি দেওয়ার বিরুদ্ধেও প্রতিবাদী বিক্ষোভ হয়েছে। কয়েকটি বিক্ষোভকারী সংগঠন গতকাল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সামনে বিক্ষোভের আয়োজন করে। এর মধ্যে 2023 সালে ইসরায়েলের গণবিক্ষোভে নেতৃত্ব দানকারী কয়েকটি সংগঠনও আছে। গতকালের এই বিক্ষোভে নতুন সরকার গঠনের জন্য নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। বিধি অনুযায়ী বেশিরভাগ ইসরায়েলি নাগরিককে নির্দিষ্ট মেয়াদে সামরিক বাহিনীতে যোগ দিতে হয়। এই বছর অধিকতর ন্যায্য বন্টন নিশ্চিতের দাবি জানানো হয় বিক্ষোভে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন থেকে গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখনো পর্যন্ত প্রায় 600 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এটি ইসরায়েলি সামরিক বাহিনীতে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। ইসরায়েলের N12 নিউজের প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা এটি। যুদ্ধবিরতির আলোচনায় প্রতিনিধি দল পাঠানো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে হামাস। যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তি নিয়ে নতুন আলোচনায় প্রতিনিধি দল পাঠানো হবে কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কর্মকর্তা রোববার কথা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, কায়রো কিংবা দোহায় নতুন দফার আলোচনায় প্রতিনিধি দল পাঠানো নিয়ে হামাসের মধ্যে এখনো কোনো আভাস কিংবা সিদ্ধান্ত নেই। তিনি বলেছেন, আলোচনায় উভয় পক্ষের অবস্থানে অনেক পার্থক্য রয়েছে, তাই আলোচনায় অগ্রগতি হওয়ার বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন। ওই কর্মকর্তা বলেন, নেতানিয়াহুর আন্তরিক ও আগ্রহী নন। মার্কিন প্রশাসনও যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছেন ততক্ষণ প্রকৃত চাপ দিচ্ছে না। সূত্র বাসস। ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতাকারীদের ফলাফল শোনার অপেক্ষায় হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধিদের মধ্যে নতুন ধাপের পরোক্ষ আলোচনা অনুষ্ঠান করতে চলেছে মিশর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার কয়েকদিন পর গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য দেশটির রাজধানী কায়রোতে মিশর, জর্ডান এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। বৈঠক থেকে তারা গাজায় জরুরি এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য যৌথ আহ্বান জানান। ইসরায়েলের এক কর্মকর্তার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, কায়রো আলোচনার জন্য তারা একটি প্রতিনিধি দল পাঠাবে। হামাসের একজন কর্মকর্তা অবশ্য রয়টার্সকে বলেছেন, তারা প্রথমে ইসরায়েলের সাথে কায়রোর মধ্যস্থতাকারীদের কাছ থেকে আলোচনার ফলাফল শোনার জন্য অপেক্ষা করবেন। কায়রোতে যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টিভেন সেরজান বলেছেন, তার সরকার যুদ্ধের রাজনৈতিক নিষ্পত্তির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়ার প্রস্তাব পেশ করবে। এই প্রস্তাবে কথিত দুটি রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলা হবে। এদিকে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফা
সাফাদি গাজায় আগ্রাসনের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। বিশ্বব্যাপী নিন্দা সত্ত্বেও ইসরায়েল এই আগ্রাসন অব্যাহত রেখেছে। সাফাদি বলেন, ইসরায়েল যদি সমগ্র বিশ্বকে চ্যালেঞ্জ করে তাহলে বিশ্বকে এই পাগলামি, হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে বাস্তবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। সূত্র পার্স টুডে। দুর্নীতিতে 6 লাখ ইউক্রেন যুদ্ধের আবহে 3 গুণ আয় বাড়ল জেলেনস্কির। টানা 2 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে এই আবহে ওঠে এক চাঞ্চল্যকর তথ্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন যুদ্ধের আবহে তার সম্পত্তির পরিমাণ 3 গুণ বেড়েছে। 2021 সালে তার সম্পত্তির পরিমাণ ছিল ইউক্রেনের মূল্য 37 লাখ রিভনিয়া। 2022 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 1,24,20,000 রিভনিয়া, অর্থাৎ $3,06,000। যুদ্ধের আবহে কি করে বাড়ল ইউক্রেনের প্রেসিডেন্টের অর্থ? এই নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের দেয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই তথ্য অনুসারে জেলেনস্কির এই আয় হয়েছে তার বেতন, ব্যাংকের সুদ থেকে। প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার পরিবারের সদস্যরা 2022 সালে সরকারি বন্ড বিক্রি করে 74,50,000 ইউক্রেনীয় রিভনিয়া আয় করেছেন। তবে বর্তমানে তার কত সম্পত্তি রয়েছে তা এখনো জানা যায়নি। উল্লেখ্য, 2022 সাল থেকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা রক্তক্ষয়ী সংঘাত রূপ নেয়। রাশিয়ার সঙ্গে লড়াইয়ের মাধ্যমে জেলেনস্কি সরকারের বিরুদ্ধে ওঠে একের পর এক দুর্নীতি। তবে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে কিয়েভকে কোটি অর্থ সহায়তা দিয়েছে পশ্চিমা দেশগুলো। এসব অর্থ কিভাবে ব্যয় করা হচ্ছে তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন।